দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের বিশেষ আয়োজন TVN স্পেশাল অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি প্রবাসীদের জন্য বহু আকাঙ্ক্ষিত একটি বিষয়। দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলেছে, নানা দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সুবিধাটি অর্থাৎ প্রবাসীদের ভোট দানের সুবিধাটি তৈরি করলেন এবং এই সুযোগটা যখন দেয়া শুরু হলো, তখন অনেকেই হয়তো তথ্যের অভাবে, সময়ের অভাবে, নানাভাবে সেই সুযোগটি কাজে লাগাতে পারছেন না। তাই কিভাবে আপনি আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি যারা আছেন তারা বিদেশে বসেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এবং আপনারা জানেন যে 25শে ডিসেম্বর পর্যন্ত সরকার এই সময়টি বাড়িয়েছে। হাতে অনেক বেশি সময় আছে বলা যায় না, আবার খুব কম সময় নয়। এই সময়টাতে যাতে আপনি আপনার পুরো নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন, আপনি আগামী ফেব্রুয়ারিতে 2026-এর যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে বাংলাদেশের সরকার গঠনে, আপনার এলাকার জনপ্রতিনিধি নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারেন, একেবারে সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশের একজন নাগরিক যে সুযোগটি পাচ্ছেন সেটি প্রবাসে বসে আপনি সেই সুযোগটি পাচ্ছেন। এই সুযোগটি কিভাবে নেবেন এবং এটির নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে। গোলাম মুর্তজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা আপনাকে। গোলাম মুর্তজা ভাই, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই সেটি হলো, বেশ কয়েকটা দিন তো চলে গেল যখন এই নিবন্ধন প্রক্রিয়া শুরু হলো, এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন প্রবাসীদের, বিশেষ করে নর্থ আমেরিকাতে যারা আছেন তাদের কেমন সংখ্যার তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই যে ভিডিও চিত্রটি দেখানো হলো ভোট দেওয়ার এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, সেটা অত্যন্ত সহজ এবং সরল। আমি এই সুযোগে বলে রাখি যে যে সহজ এবং সরল দেখলেন, তারপরেও যেহেতু এক ধাপে 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 পুরো প্রক্রিয়াটা দেখানো হয়েছে, এতে কারো কারো কাছে মনে হতে পারে যে এটা একটু জটিল হয়ে গেল, অনেকগুলো জিনিস মনে রাখতে হবে। আসলে কিন্তু বিষয়টি তা নয়। এখানে চিত্রের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে যা দেখানো হয়েছে, আপনি যখন অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করবেন, তারপরে পর্যায়ক্রমে আপনার কাছে ইনস্ট্রাকশন আসবে এবং আপনি সেই ধাপগুলো সম্পন্ন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এবং এটা ভিডিও চিত্রে যেভাবে দেখানো হয়েছে, আমি আবারও বলছি, তার চেয়ে অনেক সহজ এবং সরল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যুক্তরাষ্ট্র থেকে কেমন সাড়া পেলাম? আপনার যে প্রশ্ন, যুক্তরাষ্ট্রে যত সংখ্যক বাংলাদেশি আছেন, বাংলাদেশের মানুষ আছেন, তুলনামূলকভাবে আমরা এখনো পর্যন্ত তুলনামূলক বিচারে কম সাড়া পাচ্ছি। অর্থাৎ নিবন্ধন যারা করেছেন সেটার সংখ্যা এখনো খুব বেশি নয়, প্লাস মাইনাস 20,000-এর মতো। আমরা ধারণা করছি যুক্তরাষ্ট্র থেকে কমপক্ষে 1 লক্ষ হওয়া উচিত ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করা মানুষের সংখ্যা। তো সামনে যেহেতু সময় আছে, অনেকেই মনে করেছেন পরে করবেন বা ইত্যাদি কারণে তারা করতে পারেননি, মনে করেছেন এটা একটা জটিল প্রক্রিয়া, এর মধ্যে আমি ঢুকে সম্পন্ন করতে পারবো কিনা। আবার কারো কারো মনে এই সন্দেহ থেকে থাকতে পারে যে বাংলাদেশ থেকে পোস্টাল ব্যালট আসবে, সেটা আমি পূরণ করব, পূরণ করে তারপরে আবার আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, সেটা বাংলাদেশে পৌঁছাবে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ পর্যন্ত যাবে, এটা কি সত্যি সত্যিই যাবে কিনা, আমার ভোটটি সত্যি সত্যিই আমি দিতে পারবো কিনা। আমি এখানে একেবারে নিশ্চিত করতে চাই, শতভাগ নিশ্চিত করতে চাই, এই ভোটার তালিকাটি নির্বাচনের বেশ আগে, ভোটার পোস্টাল ব্যালটটি নির্বাচনের বেশ আগে আপনার ঠিকানায় আসবে। আপনি সেটি পূরণ করে যত দ্রুত সম্ভব পাঠাবেন এবং বাংলাদেশ পোস্ট অফিস, বাংলাদেশের ডাক বিভাগ এবং বিদেশি একটি ডাক বিভাগের মধ্যে যৌথ যে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির আওতায় নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই আপনার পোস্টাল ব্যালট বাংলাদেশে গিয়ে পৌঁছাবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, যার ঠিকানা খামের উপরে লেখা আছে, তার কাছে গিয়ে পৌঁছাবে। বাংলাদেশে যেদিন ভোটটি অনুষ্ঠিত হবে, 15ই ফেব্রুয়ারি 2026 সালের মধ্যের একটি তারিখে, ভোট গ্রহণের আগে, অর্থাৎ সেই তারিখে ভোট দেওয়ার আগে আপনার খামটি অবশ্যই রিটার্নিং অফিসারের কাছে গিয়ে পৌঁছাবে
সেটা সেইভাবেই রাখা থাকবে। ভোট সশরীরে যারা ভোট দিবেন বাংলাদেশে, তাদের ভোটটি সম্পন্ন হওয়ার পরে ভোট যখন গণনা শুরু হবে, সেই সময় আপনি যে ভোট দিয়ে পাঠিয়েছেন এই ব্যালট পেপারটি তখন খোলা হবে, একসঙ্গে ভোট গণনাটা সম্পন্ন হবে। সুতরাং আপনাদের ভেতরে যারা দেশের বাইরে আছেন, যারা যুক্তরাষ্ট্রে আছেন, যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য, যে ভোট দিতে পারবো, আমার ভোটটি ঠিক সময়ে গিয়ে পৌঁছাবে, আমার ভোটটি জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই বোধটা আপনাদের সবার মধ্যে থাকা দরকার। কোনোভাবেই যেন সংশয়, সন্দেহ, দ্বিধাদ্বন্দ্বে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছিলেন যে এই নিশ্চয়তাটা তো মানুষ চায়, কারণ গত 3বার প্রবাসীরা তো ভোট দিতে পারেনি, বাংলাদেশে যারা আছেন তারাও অনেকে ভোট দিতে পারেননি গত 3টি নির্বাচনে। সো মানুষ এটি নিশ্চয়তা চায়, এবার যে ভোটটা দেব, এত দূর থেকে দিচ্ছি, এত কষ্ট করে দিচ্ছি, কিন্তু সেটি ঠিক মতো যাবে তো রিটার্নিং অফিসারের কার্যালয়, নাকি এখানেও কোনো শুভঙ্করের ফাঁকি থাকবে? আপনি নিশ্চয়তা দিচ্ছিলেন যে এটি ঠিক সময়ে বাংলাদেশের সাধারণ মানুষ যাদের ভোট গণনা করা হবে, তখন প্রবাসীদের ভোটটিও একই সময়ে গণনা করা হবে এবং এটি সংখ্যার বিচারে গুরুত্ব পাবে। দেখেন, এবারের নির্বাচনটি নানা কারণে খুব গুরুত্বপূর্ণ। নানা কারণে গুরুত্বপূর্ণ বলতে আপনি যে কথাটি উল্লেখ করলেন, বাংলাদেশের মানুষ সর্বশেষ ভোট দিয়েছিল 2008 সালের নির্বাচনে। তারপর থেকে একটা প্রহসনের নির্বাচন হয়েছে 14, 18, 24। মানুষের ভোট দিতে হয়নি, কিন্তু ভোট দেয়া হয়ে গেছে। মৃত মানুষ ভোট দিয়েছে, শতভাগ মানুষ ভোট দিয়েছে। যারা প্রবাসে থেকেছেন, ধরেন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তিনি ভোটের দিনও, নির্বাচনের দিনও যুক্তরাষ্ট্রেই ছিলেন, কিন্তু তার ভোটটিও দেয়া হয়েছে বাংলাদেশের কোনো একটি অঞ্চলে, তার কেন্দ্রে। তার মানে ভোট বলতে আসলে এক ধরনের তামাশা হয়েছে। এই কারণে বাংলাদেশের মানুষের মনে, একটা বড় সংখ্যক মানুষের মনে একটা সংশয় বা সন্দেহ আছে, সত্যি এবারের নির্বাচনে আমার ভোটটি আমি দিতে পারবো কিনা। এই নিশ্চয়তাটা সরকার, নির্বাচন কমিশন যৌথভাবে এই নিশ্চয়তাটা দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছে। যারা সশরীরে ভোট দিবেন তাদেরকে দেয়া হচ্ছে। আর আমি প্রবাসী ভাই বোনদের কাছে, যারা ভোট দেবেন, যারা ভোটার হবার জন্য যোগ্য, তাদের কাছে একটি বিষয় খুব বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু একটু একটা চিন্তা করে দেখেন যে প্রবাসে থেকে আপনারা কত বছর ধরে মনে মনে চেয়েছেন যে আমি আমার দেশের নির্বাচনে ভোট দিব। সবার পক্ষে তো আর গিয়ে সশরীরে ভোট দেওয়া সম্ভব না। মনে মনে চেয়েছেন, অনেক দেশে অনেকে প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন, স্মারকলিপি দিয়েছেন যে প্রবাসীদের ভোটের অধিকার দেয়া হোক। কিন্তু এই উদ্যোগটি নেওয়া যায়নি অথবা নেওয়া হয়নি কখনো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কাছে একটা ওয়াদা করেছিল। সেই ওয়াদাটা কি? 5 আগস্টের, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে প্রবাসীদের খুব বড় রকমের অবদান আছে। সেই প্রবাসীরা, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি, হোয়াইট হাউসের সামনে বলি, পেন্টাগনের সামনে বলি, হ্যাঁ, সর্বত্র প্রবাসে যারা ছিলেন তাদের বড় একটা অংশ, কেউ কেউ একেবারে সশরীরে গিয়ে, কেউ কেউ বাসায় থেকে সমর্থন দিয়ে, কেউ কেউ কাজের জায়গা থেকে সমর্থন দিয়ে এই গণঅভ্যুত্থানের পাশে দাঁড়িয়ে, এবং অনেকে রেমিটেন্স শাটডাউন কর্মসূচিতে সাড়া দিয়ে। আমি আসছি, অনেকে নয়, এটা একেবারে প্রায় সবাই। ধরেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা পর্যন্ত প্রবাসীরা ঘোষণা দিয়ে অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছেন। এবং তার একটা প্রভাব বাংলাদেশের ওই সরকারের, পালিয়ে যাওয়া সরকারের অর্থনীতিতে খুব বড়ভাবে পড়েছিল। অর্থাৎ প্রবাসীরা গণঅভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর এই সরকারটি হচ্ছে গণঅভ্যুত্থানের ফসল। সেই কারণে এই সরকারের চাওয়া যে দেশের জনপ্রতিনিধি নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, সেই জায়গাটিতে প্রবাসীদের সরাসরি ভূমিকা রাখার সুযোগ থাকতে হবে। সেই কারণে খেয়াল করে দেখবেন, প্রবাসীদের প্রতি এই সরকার কমিটেড। প্রবাসীরা পালিয়ে যাওয়া সরকারের সময়ে অর্থ পাঠানো বন্ধ করে দিয়েছিল। গণঅভ্যুত্থানের পরে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে সারা পৃথিবীর যে প্রবাসীরা আছেন, বাংলাদেশের মানুষ আছেন, তারা পূর্বে যে পরিমাণ অর্থ পাঠাতেন তার চেয়ে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। আমাদের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি এই সরকারের এই 1.5 বছর মতো সময়কালের মধ্যে যে মোটামুটি ভাবে একটা ঘুরে দাঁড়ালো,
একটা শক্ত অবস্থানে থাকলো, তার প্রধানতম কৃতিত্ব হচ্ছে সারা পৃথিবীর প্রবাসী বাংলাদেশিদের, যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের, মধ্যপ্রাচ্যের বাংলাদেশিদের, ইউরোপের বাংলাদেশিদের, মালয়েশিয়ার বাংলাদেশিদের, আরো যে সমস্ত দেশের বাংলাদেশি আছেন, জাপান, কোরিয়া, সব দেশে যে বাংলাদেশিরা আছেন, প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের আরো অনেকের অবদান আছে, ব্যবসায়ীদের অবদান আছে, পোশাক শিল্পের অবদান আছে, কিন্তু প্রধানতম অবদানের কথা যদি বলা হয় তাহলে সেটা প্রবাসী বাংলাদেশিরা। তো সেই প্রবাসী বাংলাদেশিদের এত বড় অবদান, গণ অভ্যুত্থান অর্থাৎ সরকার পতনে প্রবাসীদের অবদান, বর্তমান সরকার টিকিয়ে রাখা, দেশকে টিকিয়ে রাখা, অর্থনীতিকে টিকিয়ে রাখা, গতিশীল করার ক্ষেত্রে প্রবাসীদের অবদান। এই যে এত বড় অবদান, প্রবাসীদের এই ঋণ একটি সরকার শোধ করবে কিভাবে? শোধ করার কোনো উপায় নাই, এটা সম্ভব নয়। তাদের যে অবদান, সেইটা শোধ করা নয়, প্রবাসীদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একদম দৃঢ় প্রতিজ্ঞ থেকেছেন যে যত দ্রুত সম্ভব প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়া হোক। সেই কারণে আমাদের দূতাবাসগুলোর, কনসুলেটগুলোর লোকবল থেকে শুরু করে প্রস্তুতিতে ঘাটতি থাকা সত্ত্বেও যখন নির্বাচন কমিশন থেকে, সরকারের জায়গা থেকে এরকম একটা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে, তখন উদ্যোগী হয়ে এই ভোটার তালিকা বলতে তার আগে এনআইডি এবং এই নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য কাজ করা হচ্ছে। এবং আমরা সকল প্রবাসীদেরকে যারা ভোট দেয়ার উপযুক্ত, নিবন্ধন করার উপযুক্ত, তাদেরকে অনুরোধ করছি আপনারা যত দ্রুত সম্ভব ওই যে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে বাংলা পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে সহজ প্রক্রিয়াতে নিবন্ধন সম্পন্ন করুন, প্রস্তুতিটা নিয়ে রাখুন। এবং আপনার এই বক্তব্য নিঃসন্দেহে যারা ভোট দেওয়া নিয়ে একটু সংশয়ে আছেন, ভোট দেবেন কি দেবেন না, প্রবাসীদের কথা বলছি, নিঃসন্দেহে তাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণামূলক হবে যে ভোটটি দিন আপনি। এই কারণে দিন যে আপনি যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশে গঠনে আপনি তো সক্রিয়ভাবে অংশগ্রহণ হয়তো এখান থেকে করতে পারছেন না, কিন্তু আপনার একটি ভোটের মাধ্যমে আপনি সেই অংশগ্রহণটি নিশ্চিত করছেন। কিন্তু গোলাম মুর্তজা, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন শুরুতে যে আমরা আশা করছেন যে প্রায় 100,000 মানুষের অন্তত নিবন্ধন দরকার আমেরিকা থেকে, কিন্তু এটি আশানুরূপ হয়নি, 5 ভাগের 1 ভাগও এখনো হয়নি। এই 100,000 আপনারা প্রত্যাশা করছেন, প্রত্যাশা অনুযায়ী পাওয়ার জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়কে দেখছি তারা নানা প্রচারণা চালাচ্ছে, কিন্তু সেটি একেবারে ইন্টারনালি বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের বাইরে প্রবাসীদের কাছে প্রচারণা চালানোর দায়িত্বে যারা আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আপনারা ওয়াশিংটন দূতাবাস কিংবা নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিস, এই সব জায়গা থেকে আপনারা আলাদা করে কি প্রচারণা চালাচ্ছেন যাতে ভোটাররা উৎসাহিত হয়, তথ্যগুলো জানে এবং একসাথে ভোট এর নিবন্ধনটা যাতে সম্পূর্ণ করে? দেখেন, আমরা যে প্রচারণাটা চালাবো, আমাদের প্রচারণা চালানো মানে হচ্ছে আপনাদের সহায়তা। আপনাদের সহায়তা মানে গণমাধ্যমের সহায়তা। সারা পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সবচেয়ে বড় গণমাধ্যম। যদিও এই পুরোটাই নিউ ইয়র্ক ভিত্তিক, কিন্তু নিউ ইয়র্ক ভিত্তিক হলেও বাংলাদেশের প্রবাসীরা এই উত্তর আমেরিকাতে যারা আছেন তারা এই সমস্ত গণমাধ্যমের উপর অনেকটাই নির্ভরশীল। দুটি কারণে নির্ভরশীল, একটি হচ্ছে কমিউনিটি সংবাদ, যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের সংবাদ এবং বাংলাদেশের সংবাদ, সবকিছুই এই জায়গাটা থেকে পাওয়া যায়। তো এই জায়গাটিতে আমরা নিউ ইয়র্ক ভিত্তিক যে সমস্ত গণমাধ্যম আছে, টিভিএন 24 সহ অন্য যাদের আছে, তাদেরকে আমরা অনুরোধ করেছি, আপনাদের টেলিভিশনগুলোতে প্রচার হচ্ছে, পত্রিকাগুলোতে প্রচার হচ্ছে, বিভিন্ন কমিউনিটির যে গ্রুপগুলো আছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করেছি। রাজনৈতিক দলগুলো যে আছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি, যোগাযোগ করেছি, এই তথ্যগুলো দিয়ে সহায়তা করেছি যে আপনারা আপনাদের নিজেদের ভেতরে প্রচারণা চালান, উদ্বুদ্ধ করুন। আমরা এই সমস্ত প্রক্রিয়াতে স্টুডেন্টদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্টুডেন্টদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যালায়েন্স আছে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সব জায়গাতে পৌঁছতে পেরেছি বলবো না, তো অনেক জায়গাতে আমরা পৌঁছেছি। আমরা নিজেরা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি। আমাদের যে দূতাবাস, আমাদের যে কনসুলেট গুলোর ওয়েবসাইট আছে সেখানে এই তথ্যগুলো দেয়া হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। প্রতিদিন বাংলাদেশ দূতাবাসে, বাংলাদেশ কনসুলেটে যারা দুঃখিত অন্যান্য নানা রকমের সেবা নিতে আসেন তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে আপনারা
হ্যাঁ, যাতে নিবন্ধন এসে সম্পন্ন এই করুন। সেবাগুলো নেন। আমি একটু আপনার কাছে আরেকটু জানি, সেটি হলো যে ধাপগুলো আমরা দেখছিলাম, কিন্তু যখন এটি ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে যাচ্ছে তখন অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ছে। আপনারা দূতাবাস থেকে প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা এখানে সমস্যা পড়ছেন, তারা বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে সরাসরি যোগাযোগ করার সুযোগ নেই, কেন দূতাবাস থেকে কিংবা কনসাল জেনারেল অফিস থেকে একটা হটলাইন নাম্বার চালু করা হচ্ছে না, যেখানে এই হটলাইন নাম্বারে অন্তত যারা সমস্যায় পড়ছেন তারা যখনই টেলিফোন করবেন তাদের সমস্যাটা সমাধানের জন্য অন্তত পরামর্শ দেওয়া যেতে পারে? এটা ধরুন দূতাবাস থেকে করা হয়নি, কনসুলেট থেকে করা হয়নি, এখানে আমাদের লোকবলের একটা সীমাবদ্ধতা আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই সেবাটি নির্বাচন কমিশন বাংলাদেশ থেকে সেবাটি চালু করা হয়েছে, রাইট। এবং সেখানে কিন্তু কেউ কথা, কারণ এই কাজটি আমরা করছি নির্বাচন কমিশনের সহায়তা নিয়ে। নির্বাচন কমিশনটা হচ্ছে হেড অফিস, সার্ভার থেকে শুরু করে সবকিছু সেই জায়গাটিতে। সুতরাং কেউ যখন সমস্যায় যে খুব বেশি মানুষ পড়ছেন তা নয়, কারণ এই ধাপগুলো খুবই সহজ। তারপরেও যারা সমস্যায় পড়ছেন তারা ইমেলে লিখতে পারছেন, লিখলে এক ধরনের সমাধান পাচ্ছেন। নির্বাচন কমিশনের যে বেশ কিছু ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার গুলোতেও তারা সেই সেবাটা পাচ্ছেন। নির্বাচন একটি হটলাইন নাম্বার করলে যে সেবাটা পাওয়া যেত, নির্বাচন কমিশন থেকেও এই একই সেবাই পাওয়া যাচ্ছে। আমাদের কাছে কিন্তু খুব বেশি কোনো অভিযোগ আমরা পাচ্ছি না দূতাবাসে বা কনসুলেট গুলোতে যে আমরা নিবন্ধন করতে গিয়ে অনেক রকমের সমস্যায় পড়ছি। আমরা যেটা দেখছি যে আপনি কি নিবন্ধন করেছেন, না এখনো করিনি, সময় আছে তো করব, এইরকম একটা ব্যাপার লক্ষ্য করছি। আর আরেকটা আছে যেটা যেটা আমরা দূর করার চেষ্টা করছি, সেটি হচ্ছে শুরুতে যেটা বললাম যে এত দূর থেকে আমি ভোট দিব, আমার ভোটটি গিয়ে পৌঁছাবে কিনা, সত্যিই কি পৌঁছাবে কিনা। আমাদের পোস্ট অফিসের উপরে তো মানুষের আস্থার জায়গাটা এই বহু বছর ধরে নাই বললেই চলে। তো সেরকম একটা জায়গাতে এইরকম একটা সেবা পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যাবে, এটা মানুষের বিশ্বাস করতে একটু সময় লাগছে। আমরা চেষ্টা করছি ওই বিশ্বাসটা ফিরিয়ে আনতে। এই ক্ষেত্রে হ্যাঁ বলেন। না বলুন। আমি যেটি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে যারা সমস্যায় পড়ছেন তারা যদি কনসাল জেনারেল অফিস কিংবা আপনাদের দূতাবাসে যোগাযোগ করে থাকেন, কি ধরনের সমস্যার কথা এখন পর্যন্ত আপনারা ভোটার পর্যায় থেকে পেয়েছেন? এখানে ধরেন কেউ কেউ বলছেন, কেউ কেউ প্রশ্ন করছেন যে আমার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি কি ভোটার হতে পারবো কিনা, ওকে, আমি কি নিবন্ধন করতে পারবো কিনা, এইরকম যে প্রশ্নগুলো করছেন। আর আপনি শুরুতে যে ভিডিও চিত্রটি দেখালেন নির্বাচন কমিশনের, এখন আমাদের একটি সমস্যা আছে। আমরা যেটা করি সাধারণত, আমরা যদি একটু ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইট বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, দূতাবাসের ওয়েবসাইট, কনসুলেটের ওয়েবসাইট, সেখানে ঢুকে মনোযোগ দিয়ে 10 মিনিট যদি আমি ওই নির্দেশনার পুরোটা যদি পড়ি ভালো মতো, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের অনেকের মধ্যেই আমরা আছি যে ওই নির্দেশনাটা খুব ভালো মতো পড়তে চাই না, আমরা ফোন করে একটু জানতে চাই। ফোন করে জানার চেয়ে ওই নির্দেশনাটা পড়ে বোঝাটা অনেক সহজ। আমি বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা ওই নির্দেশনাটা পড়েন, ওখানে একদম পানির মতো পরিষ্কার করে ধাপ 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 ধাপে 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 বলা। স্যার একটা ধরেন আপনি যে কোনো একটা অ্যাপ যদি আপনি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেন, দেখেন আপনার কাছে মনে হতে পারে এটা কঠিন, কিন্তু অ্যাপটি আপনি যখনই ওপেন করবেন তখনই আপনার মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পরে আপনার কাছে পরবর্তীতে আরেকটা জিনিস চাইবে, আপনার ছবি চাইবে। এগুলো কিন্তু একবারে মুখস্থ করার ব্যাপার নয় যে এরপরে এটা, এরপরে এটা। আপনি যে ডিভাইসটি ব্যবহার করবেন সেই ডিভাইস একের পর এক আপনার কাছে বলবে, যে আপনাকে বলে দিবে যে এখন আপনাকে কি করতে হবে। অর্থাৎ গাড়িতে উঠাটা আপনার দায়িত্ব, এরপর গাড়ি আপনাকে চালিয়ে নিয়ে যাবে, চালিয়ে নিয়ে যাবে। আপনি একদম কারেক্টলি বলেছেন যে আপনাকে চালিয়ে নিয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে খুব বেশি কোনো সমস্যা হচ্ছে আমাদের কাছে তা মনে হচ্ছে না। কখনো কখনো সার্ভার একটু ডাউন থাকছে বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের কারণে, তখন হয়তো যে কাজটা অনেক অল্প সময়ের মধ্যে হওয়া দরকার সেই কাজটা হয়তো একটু সময় লেগে যাবে। এনআইডির ক্ষেত্রে এটা হয়তো মূলত হচ্ছে, কারণ একটা এনআইডি প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাসে বা কনসুলেটে সম্পন্ন করতে হয়তো 5 মিনিট বা 10 মিনিট সময় লাগার কথা, কিন্তু ইন্টারনেটের গতির কারণে বাংলাদেশের সার্ভারের উপরে নির্ভর করে যেহেতু কাজটা করতে হচ্ছে, ইন্টারনেটের গতি ওঠানামা করার কারণে দেখা যাচ্ছে যে 10 মিনিটের কাজটি হয়তো 20 মিনিট সময় লেগে যাচ্ছে। অসুবিধা বলতে মূলত হচ্ছে এটা। ওকে, আমরা আপনার সাথে এই অনুষ্ঠানটি করার আগে ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছে আসলে কি ধরনের সমস্যাগুলো তারা পাচ্ছে। তারা যেহেতু সরাসরি
বাংলাদেশের নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছেন না, উত্তরটা পাচ্ছেন না। বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে আপনার কাছে একটু জানতে চাই, অনেকের মধ্যে একটু কনফিউশন আছে। তারা বলছেন যে আমার জন্ম নিবন্ধন আছে, এই জন্ম নিবন্ধন দিয়ে আমি পাসপোর্ট করেছি, আমেরিকা পর্যন্ত এসেছি, কিন্তু আমার কাছে হয়তো জাতীয় পরিচয়পত্র নেই। এটি ভোটারদের বক্তব্য। কেন জন্ম নিবন্ধন কিংবা যার কাছে পাসপোর্ট আছে তিনি কেন ভোট দেওয়ার সুযোগটি পাচ্ছেন না, এই আক্ষেপটা অনেক ভোটারের মধ্যে আছে। আপনার বক্তব্যটা একটু শুনতে চাই। প্রথমত কথা, প্রবাসী বাংলাদেশি তাদের যে আক্ষেপ আছে আমি তার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। আমার যদি ক্ষমতা থাকতো, মানে আমাদের তো একটা সিস্টেম নিয়ে থাকতে হয়, যত সহজ প্রক্রিয়াতে তাদেরকেও নিবন্ধন করার সুযোগ করে দেওয়া যেত, তাহলে আমরা সবাই খুব খুশি হতাম। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে যেতে হচ্ছে যাতে কোনো প্রশ্ন না ওঠে। সেই কারণে এখানে যেমন আপনি জন্ম নিবন্ধনের কথা বললেন, আমাদের হয় কি, আপনিও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ। এখন আপনি হয়তো বেশি দিন ধরে থাকছেন, আমি হয়তো কম দিন ধরে এখানে থাকছি। বাংলাদেশে আমরা আমাদের একটা সিস্টেম দাঁড় করাতে গিয়ে অনেক সময় লেগে যায়, অনেক ভুল ত্রুটি শিক্ষা মধ্য দিয়ে অনেক সময় লেগে যায়। আমাদের জন্ম নিবন্ধন প্রক্রিয়াটা চালু হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু সেটার মধ্যেও ছোটখাটো কিছু গলদ আছে। দেখা গেছে যে একই ব্যক্তি দুইবার তিনবার দুই তিন জায়গা থেকে প্রথম অবস্থাতে জন্ম নিবন্ধন করে ফেলেছেন। তার মানে হচ্ছে শুধু সেটার উপরে নির্ভর করা যাচ্ছে না। আমাদের জন্য এখন পর্যন্ত নির্ভর করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসপোর্ট একটা, আরেকটা হচ্ছে এনআইডি। তো এই এনআইডি আবার সব প্রবাসীর ছিল না, প্রবাসে এনআইডির কার্যক্রমই ছিল না। প্রবাসীর এনআইডি কার্যক্রমটা সম্পন্ন করতে হতো বাংলাদেশ থেকে। আর ভোটার তালিকায় নিবন্ধন করার জন্য এখানে দুই তিনটি বিষয় সম্পৃক্ত। প্রথমত কথা, এখানে বলে রাখা দরকার, একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আমরা বলছি সবাইকে নিবন্ধন করতে, কিন্তু এখানে নিবন্ধন তারাই করতে পারবেন ভোটার তালিকায় যাদের নাম আছে। কাদের নাম আছে ভোটার তালিকায়? ভোটার তালিকায় নাম আছে, এই যে এবার যে ভোটার এনআইডি দেওয়ার কার্যক্রমটা শুরু হলো, এবার নতুন করে এবার প্রথম যারা ভোটার এনআইডি নিলেন, এবং সেই এনআইডি যারা 31শে অক্টোবর 2025-এর মধ্যে এনআইডি পেয়েছেন, তাদের নাম ভোটার তালিকায় আছে। আর এবারের কার্যক্রম শুরুর আগে যারা বাংলাদেশ থেকে এনআইডি নিয়েছেন, অর্থাৎ আগে যারা এনআইডি নিয়েছেন, যাদের কাছে এনআইডি আছে, তাদের নাম ভোটার তালিকায় আছে। এই ভোটার তালিকায় যাদের নাম আছে, এবারের নির্বাচনে আসন্ন 2026 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এই 31শে অক্টোবরের মধ্যে যারা ভোটার তালিকা এনআইডি নিয়েছেন, এনআইডি পেয়েছেন, তারা নিবন্ধন করার সুযোগ পাবেন, তাদের নাম ভোটার তালিকায় আছে। আর এখন যারা এনআইডি পাচ্ছেন, এনআইডি তো একটা চলমান প্রক্রিয়া, শুরু হয়েছে, এটা চলতে থাকবে। এখন যারা এনআইডি পাচ্ছেন তারা হয়তো এবারের নির্বাচন, হয়তো নয়, এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না, কিন্তু এরা পরবর্তী নির্বাচনগুলোতে ভোট দিতে পারবেন। অর্থাৎ এনআইডিটা নেয়া আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারপরে গিয়ে, অর্থাৎ ভোটার হবার যে যোগ্যতা, মানে ভোটার তালিকায় নিবন্ধন করার যে ক্রাইটেরিয়া, সেটা মেনটেন করার জন্য অর্থাৎ জন্ম নিবন্ধন নয়, এনআইডিটা খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে আপনারা এখন এই যে এখন নিবন্ধনের কাজ চলছে, ভোটার নিবন্ধনের কাজ চলছে, একই সঙ্গে কিন্তু ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্কের কনসুলেট, মিয়ামি কনসুলেট, এলএ কনসুলেট, সবগুলো জায়গাতে কিন্তু এনআইডি কার্যক্রম চলছে। তো আপনারা এক এনআইডি কার্যক্রমের অংশ হিসেবে আপনারা এনআইডিটা নিয়ে নেন। যাদের ভোটার তালিকায় নাম আছে, অর্থাৎ ভোটার হবার জন্য যোগ্য, তারা নিবন্ধনটি সম্পন্ন করুন। আমি বলেছি যে 1 লক্ষ আমরা প্রত্যাশা করি, সেটা 1 লক্ষ হোক, 50,000 হোক, 40,000 হোক, সেটা বিষয় নয়। বিষয়টি হচ্ছে, সেটা মূল বিষয় নয়, মূল বিষয়টি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ বছরের যে দাবি, সেই দাবির প্রতি বর্তমান সরকার সম্মান দেখিয়েছে। সেই সম্মানের মর্যাদা রাখার জন্য আমার আপনার সবার দায়িত্ব, কর্তব্য, নির্বাচনে ভূমিকা রাখা, প্রার্থী নির্বাচনে ভূমিকা রাখায় ভোটার নিবন্ধন করে ভোটটা দেয়া। আর একটি কথা এখানে বলে রাখি যে দুটি বিষয় নিয়ে তো কনফিউশন। একটি হচ্ছে এত দূর থেকে ভোট দিব, আমার ভোটটি ঠিক মতো পৌঁছাবে কিনা, এটা একটা কনফিউশন।
আর এবারের নির্বাচনটি গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে যেহেতু একটি গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই নির্বাচনটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর একটা বড় পক্ষ আছে, যারা দেশে গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছে, তারা তাদের শুভাকাঙ্ক্ষী মানে পরিচয় অথবা ছদ্ম পরিচয়ে তারা এক ধরনের ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে যে এবারের এই নির্বাচনটি হবে না, নির্বাচন কি আদৌ হবে কিনা, অমুকে ফিরল না বলে নির্বাচন হবে না, এই ঘটনার কারণে নির্বাচন হবে না, ইত্যাদি ইত্যাদি একটা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। প্রোপাগান্ডাটা কেন চালাচ্ছে? প্রোপাগান্ডাটা চালাচ্ছে হচ্ছে বাংলাদেশের মানুষের মনে সংশয় এবং সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য, যে নির্বাচন হবে না, নির্বাচন হলেও ভালো নির্বাচন হবে না, নির্বাচনের দিন হানাহানি হবে, সংঘর্ষ হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সরকারের পক্ষ থেকে একদম পূর্ণ নিশ্চয়তা দিয়ে যে কথাটা বলতে চাই, 2026 সালের 15ই ফেব্রুয়ারির মধ্যে কোন একটা তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক সেই সময়ে এবারের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কারো মনে কোনো সংশয়, সন্দেহ, দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই কয়েকটি পেট্রোল বোমা ফুটিয়ে, কয়েকটি ককটেল ফাটিয়ে, কিছু অরাজকতা তৈরি করে বাংলাদেশের মানুষের জনজীবনে ছোটখাটো কিছু সমস্যা হয়তো তৈরি করা যাবে, বাসে আগুন দিয়ে কিছু ক্ষতি করা যাবে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। এই শক্তি কারো নাই, এই শক্তি, এই সামর্থ্য কাউকে অর্জন করতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষের কাছে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে সে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার ভোটদানে এরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন করতে হবে। সেই প্রতিশ্রুতির প্রতি অটুট থেকে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচনটি যথাযথ নিয়মে, যথাযথ সময়ে, সুনির্দিষ্ট তারিখে যেটা ঘোষণা করা হবে ওই দিন নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আপনার সরকারের এই বার্তাটি কিংবা আপনার এই বার্তাটি আশা করছি দর্শক যারা দেখছেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার, তারা এই বিষয়ে আশ্বস্ত হয়েছেন। যেটি আপনার কাছে জানতে চাইছিলাম, কেন পাসপোর্ট দিয়ে দিতে পারছেন না? যারা এই আফসোসটি আছে প্রবাসে, তারা হয়তো আফসোসটি এইভাবে গুছিয়ে নিতে পারেন যে বাংলাদেশেও যদি আপনার পাসপোর্ট থাকে কিন্তু এনআইডি না থাকে, আপনি বাংলাদেশে বসেও কিন্তু ভোট দিতে পারবেন না, কারণ সিস্টেমটাই হলো ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে এবং এটি শুধুমাত্র এনআইডির মাধ্যমে সম্ভব হয়। ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হলো যে আপনারা এনআইডির কার্যক্রম শুরু করেছেন এবং বলছিলেন যে 31 অক্টোবরের মধ্যে যারা এনআইডি হাতে পেয়েছেন তারা এবার ভোট দিতে পারছেন। এখন পর্যন্ত এই এনআইডি কার্যক্রমে কতটা সাড়া পাচ্ছেন, কতগুলো এনআইডি করা সম্ভব হয়েছে, যদি কোন একটি ধারণা দিতে পারেন। এনআইডির আমি সঠিক সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। প্রতিদিনই ধরুন আমরা দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিনই আমরা 30টা 40টা জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছি। ওকে, এনআইডির ক্ষেত্রে নিউ ইয়র্ক কনসুলেটে সেটার সংখ্যা আরো বেশি, কোনোদিন 50 জন, কোনোদিন 60 জনকে এই সুযোগ, এই সেবাটা দেয়া হচ্ছে। মিয়ামি কনসুলেট বা এলএ কনসুলেট থেকে এটা দেয়া হচ্ছে। আমরা এখনো পর্যন্ত সামগ্রিকভাবে এক জায়গায় কতজন এনআইডির জন্য এনআইডি প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কতজন হাতে পেয়েছেন, সেটা আমাদের জানাতে আর একটু সময় লাগবে। হয়তো সংখ্যাটা আছে, আমি সেটা এই, তবে প্রক্রিয়াটি চলমান আছে, অর্থাৎ এটির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এনআইডির কার্যক্রম শুরু হয়েছে, এটা চলতে থাকবে। পাসপোর্ট কার্যক্রম যেমন যে পাসপোর্টের কার্যক্রম চলতেই থাকে সব সময়, এটা কখনো বন্ধ হয় না। এই এনআইডির কার্যক্রমও শুরু হয়েছে, পৃথিবীর যে সমস্ত দেশে শুরু হয়েছে সেটা চলতে থাকবে। যে সমস্ত দেশে এখনো শুরু হয় নাই সেটা পর্যায়ক্রমে ধাপে ধাপে চালু হবে। প্রেস মিনিস্টার, একটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে আপনি নিজেই বলছিলেন যে এখানে হয়তো আপনি অল্প সময় আছেন, এই কারণে আপনি এখানকার বিষয়গুলো এখন বুঝতে পারছেন। বাংলাদেশের নির্বাচন কমিশনের যারা নীতিগুলো প্রণয়ন করছেন তারা আসলে বাংলাদেশে বসে এই প্রবাসীদের বিষয়ে নীতি প্রণয়ন করছেন, কিন্তু আপনারা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। অনেকে যে বিষয়গুলো বলছেন, বিশেষ করে বলছেন যে পোস্ট অফিস, এখানকার আমেরিকান বাংলাদেশি বলুন কিংবা অন্য আমেরিকানরা সরাসরি তারা পোস্ট অফিসে গিয়ে চিঠি পোস্ট করতে খুব বেশি অভ্যস্ত নয়, কিন্তু এবার যারা ভোটার ব্যালট পেপারটি পাবেন তারা কিন্তু গিয়ে পোস্ট অফিসে গিয়ে করতে হবে। এটিকে অনেকে, আমি দেখছিলাম যে নির্বাচন কমিশন সচিবালয়ের
ফেসবুক পেজে গিয়ে কমেন্টস আকারে তারা লিখছেন কেন পোস্ট অফিস, কেন সেটি অনলাইনে দেওয়া যাচ্ছে না। আরো দুটো বিষয় তারা উল্লেখ করছেন, সেখানে একটি হচ্ছে পরিচয়পত্রটি অনেকে স্ক্যান করতে পারছেন না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ওটিপিটা খুব কম সময়ের জন্য পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে অবহিত করার সুযোগ আপনাদের আছে কিনা? এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন সবগুলোর যে সমাধান করে ফেলেছে আমি সেটা বলবো না, কিন্তু নির্বাচন কমিশন সেগুলো সমাধান করার চেষ্টা করছে এবং অনেকটাই করেছে। যেমন ধরুন যুক্তরাষ্ট্র নয়, সৌদি আরবের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছিল, ঠিকানাটা একটা সমস্যা হচ্ছিল, যে সৌদি আরবে বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি পৌঁছে দেয়া হয় না, একটা পোস্ট বক্স ব্যবহার করা হয়। তো এটা একটা সমস্যা ছিল, সেই সমস্যাটার সমাধান করা হচ্ছে। পৃথিবীর কোন কোন দেশে হচ্ছিল যে ওটিপিটা আসছে না মোবাইলে, পাকিস্তানে বা এরকম দু একটি জায়গাতে যে ওটিপি পাওয়া যাচ্ছে না, সেটার সমাধান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনো সমস্যা নাই বললেই চলে। তারপরে আপনি যেটার কথা বলছেন, হ্যাঁ একটা অভ্যস্ততা আছে। আপনি তো এখন আপনি যে জায়গাতে থাকছেন সেটার আশেপাশে পোস্ট অফিস কোথায় আপনি নিজেই হয়তো জানেন না, আমি নিজেই হয়তো জানি না পোস্ট অফিসটা আসলে কোথায়। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি ওই পোস্ট অফিসে গিয়ে চিঠি পোস্ট করার ওই কার্যক্রমের মধ্যে নাই, ওটা আপনার কখনো দরকার হয় না। এখন ঠিক আছে, কিন্তু অনলাইনে করা যাবে না। ওই যে মেশিনে ভোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, নানা রকমের তর্ক বিতর্ক, হ্যাকিং, নির্ভরযোগ্য কিনা, সেই কারণে অনলাইনে যাওয়া হয় নাই। কখনো যাওয়া হবে না সেটা হয়তো না, কিন্তু এটা কিন্তু যুক্তরাষ্ট্রেও এই বা পৃথিবীর বহু দেশে কিন্তু এরকম পোস্টাল ব্যালটেই ভোটটা দেয়া হয়, এবং এটাই সবচেয়ে পৃথিবীতে যতগুলো প্রক্রিয়া আছে এখন পর্যন্ত এটাই সবচেয়ে অথেন্টিক। সেই অথেন্টিক প্রক্রিয়াটিতেই যাওয়া হয়েছে। এখন বিষয়টি হচ্ছে কি, যে যুক্তরাষ্ট্রে কিন্তু আমি বা আপনি জানেন না, যে যেমন আমি এখানে বসে কথা বলছি ওয়াশিংটনে, এখন এখানকার সবচেয়ে কাছাকাছি পোস্ট অফিস কোথায় আমি জানি না, কিন্তু আমার জন্য জেনে নেওয়া কিন্তু 30 সেকেন্ডের ব্যাপার। আপনার হাতের যে ডিভাইসটি আছে, আপনি দেখেন যে এখানে আপনার কাছাকাছি কোথায় পোস্ট অফিস আছে, আপনি ঠিকানাটাও পাবেন, আপনাকে ম্যাপ দিয়ে একেবারে দেখিয়ে নিয়ে যাবে যে এইখানে পোস্ট অফিস আছে, অথবা এইখানে একটা পোস্ট বক্স আছে, আপনি এটা পোস্ট করতে পারবেন। আর যেহেতু এটা এই পোস্ট করতে পারবেন এবং পোস্ট করতে পারলে এটা বাংলাদেশে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এইগুলো নতুন তো, প্রথমবার কিছু কিছু জটিলতা আছে। আর একটা কথা বলি, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও যেটা দর্শকের একটু মনে রাখতে হবে, আপনি যে পোস্টাল ব্যালটের জন্য যে ঠিকানাটি লিখবেন, ওই ঠিকানাটি একেবারে পরিপূর্ণ হতে হবে। ওই ঠিকানাতে যদি কোনো জিনিস মিস হয়, কোনো জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ঠিকানায় পোস্টাল ব্যালটটি পৌঁছবে না। অনেক জায়গার ঠিকানাতে যেমন আছে, আমার চেয়ে আপনি ভালো জানবেন, আমি তো এখানে অত বেশি দিন নই, যেরকম ধরেন আছে যে একটা জায়গার নাম বলে লেখা আছে এমডি, একটা জায়গার নাম বলে লেখা আছে ভিএন বা এরকম কিছু লেখা থাকে। অনেকেই ঠিকানা লিখতে গিয়ে ওই এমডিটা হয়তো লিখছেন না। আচ্ছা, মানে নিউ ইয়র্ক আমরা সংক্ষেপে এনওয়াই লিখছি, এনওয়াইটা হয়তো লিখছেন না, তিনি কনফিডেন্ট যে জিপ কোড দিয়ে দিচ্ছেন, কিন্তু এনওয়াই সহ লেখাটা এটা আসলে লিখতে হবে। সহ লেখা দরকার না, এটা অবশ্যই সহ লিখতে হবে। অর্থাৎ আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি এবং আমরা যে প্রবলেমটা ফেস করছি, একেবারে পূর্ণাঙ্গ ঠিকানাটাই আপনার লিখতে হবে। ওকে, এবং ঠিকানা পরিবর্তনের কোনো সুযোগ নেই, অর্থাৎ ঠিকানা একবার যেটি আপনি দেবেন পরে সেটি কারেকশন করতে পারছেন না। এটা আমি ঠিক এই মুহূর্তে আপনার এই প্রশ্নের উত্তরটা খুব কনক্রিটলি দিতে পারছি না, তবে এরকম পরিবর্তনের একটা সুযোগ দেয়া হচ্ছে বা দেয়া হবে। তবে সেই সুযোগ দেয়া হচ্ছে বা হবে সেটার দিকে না থেকে আমি প্রথমবারে আপনি সেটি করুন, যে একেবারে প্রথমবার আপনি ঠিকানাটা একটু, যেহেতু এরকম ঠিকানা হয়তো ওইভাবে লিখতে হয় না অধিকাংশ ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ থেকে আসবে, এই কারণে আপনি একদম পূর্ণাঙ্গ ঠিকানাটি লিখবেন। আর আপনার ফোন নাম্বার যদি কোনো কারণে ভুল হয়, তাহলে তো আপনি করতে পারবেনই না। অবশ্যই আপনার ফোন নাম্বারটি ঠিক হতে হবে, ঠিকানাটি পূর্ণাঙ্গ হতে হবে। এই দুটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ধরুন পরিচয়পত্র স্ক্যান করতে পারছেন না, এটা সাময়িক যিনি করছেন তার ওই স্ক্যান করতে স্বাচ্ছন্দ্যবোধ করা না করা কেন্দ্রিক একটা জটিলতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। এটা আসলে ডিভাইসেরও সমস্যা নয়, এটা আসলে সার্ভারের অন্য কোনো জায়গারও সমস্যা নয়। আপনি একরকম করে করতে পারছেন না, একটু সময় নিয়ে স্ক্যান করতে গেলে তো আপনাকে মার্ক করে দেখায় যে আপনি ওই জায়গাটা, তো ওইটা একটু দেখে নিয়ে আপনি একটু ধীর স্থির ভাবে স্ক্যানটা করেন, দেখবেন এটা একবারেই সম্পন্ন হয়ে যাবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা পেয়েছি, তবে আরো কিছু বিষয় আছে যারা
মনে করছেন যে নির্বাচনের ঠিক ওই সময়টাতে আপনি বাংলাদেশে থাকবেন, তারা নিঃসন্দেহে এই পোস্টাল ভোট বিডি অ্যাপটিতে নিবন্ধন করবেন না, কারণ তাহলে আপনি আর বাংলাদেশে গিয়ে ভোট দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আপনি সেখানে থাকবেন, তাহলে অবশ্যই এই সতর্কতাটা আপনাকে মেনে নিতে হবে। তবে অনেকগুলো তথ্যের পাশাপাশি আমরাও আপনার পাশাপাশি দর্শকদেরকে জানাতে চাই যে ডেডলাইন 25শে ডিসেম্বর, এটি আপনাকে মনে রাখতে হবে এবং শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। তাহলে প্রযুক্তিগতভাবে যেটি হয় যে শেষ সময় যদি অনেক বেশি মানুষ একসঙ্গে সার্ভারে যান, তাহলে সার্ভার অনেক স্লো হয়ে যায়, অনেক সময় কাজ করে না। তাই হাতে যেহেতু সময় আছে, এটি আগে আগে করে ফেলুন। এবং আরেকটি কথা যেটি টিভিএন 24 এর পক্ষ থেকে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার এসেছিলেন, তিনি নিজেও বলছিলেন, নির্বাচন কমিশন সচিব এসেছিলেন, তিনি বলছিলেন যে এই এক একটি ভোটের পিছনে 700 টাকা করে বিনিয়োগ করছে বাংলাদেশ সরকার। অর্থাৎ আপনি যে নিবন্ধনটি করছেন, আপনি অবশ্যই ভোটটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাংলাদেশের মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের 700 টাকা করে এই এক একটি ব্যালট পেপারের পিছনে বাংলাদেশ সরকার খরচ করছে, শুধুমাত্র প্রবাসীদের সম্মান করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। গোলাম মুর্তজা, আমরা একেবারেই শেষ মুহূর্তে আছি, যদি ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান নিবন্ধন নিয়ে, তারপর আমরা শেষ করব। ওই যে যেটা বললাম নিবন্ধনের জায়গাটা, যে বাংলাদেশ সরকার আপনার প্রতি কমিটেড, প্রবাসীদের প্রতি কমিটেড। আপনি যে 700 টাকার কথা বললেন, এখানে দেখেন যদি সরকার চাইতো যে এখানে $10 করে ফি দিতে হবে, সব প্রবাসী এটা দিতে কোনো তার কোনো সমস্যা হতো না। $10 বা $20 এনআইডি করার জন্য $50 ফি দিতে হবে, সেটাও প্রবাসীরা হয়তো দিতেন, তাতে কোনো সমস্যা হতো না, তার কোনো চাপ পড়তো না। কিন্তু এই টাকাটা যে নেওয়া হচ্ছে না, $10 $20 টাকাটা যে নেওয়া হচ্ছে না এনআইডির ক্ষেত্রে বা এই ভোটার নিবন্ধনের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রবাসীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং সম্মান দেখানো, শ্রদ্ধা দেখানো। প্রবাসীরা এত বড় অবদান রাখেন, প্রবাসীরা সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের কাছে এত গুরুত্বপূর্ণ, সেই কারণে প্রবাসীদেরকে একটু মেইন স্ট্রিমের সঙ্গে, প্রবাসীরা যাতে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে না করেন, প্রবাসীরা যাতে নিজেদেরকে প্রবাসে থাকলেও দূরে থাকলেও বাংলাদেশের অংশ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনমতে তার একটা ভূমিকা আছে, সেই জায়গাটি যেন প্রবাসীরা সম্পৃক্ত হন, সেটা বোঝানোর জন্যেই প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, এনআইডি সেবা দেয়া হচ্ছে। প্রবাসীদের দূতাবাসগুলোতে আগে, দূতাবাস বা কনসুলেটগুলোতে আগে যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি প্রবাসীদেরকে হতে হতো, আমরা এখন মোটামুটি ভাবে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে বাংলাদেশের কোনো দূতাবাস, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি দূতাবাস বা আমাদের কোনো কনসুলেট, কোনো জায়গাতে কোনো প্রবাসীর সঙ্গে অন্যায় আচরণ করতে পারবে না, খারাপ ব্যবহার করতে পারবে না, বাড়তি কোন রকম কোন ঝামেলা তৈরি করতে পারবে না। আমরা প্রত্যাশা করছি যে এটি অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে, এটি সাময়িক নয়, নিশ্চিত করেছি। এটি নিশ্চিত। অনেক ধন্যবাদ গোলাম মুর্তজা, আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে টিভিএন 24 এর দর্শকদের জন্য সময় বের করার জন্য। তবে মূল মেসেজটি, মূল বার্তাটি একটি, সেটা হলো খুব দ্রুত নিবন্ধনটি করে ফেলুন যাদের করার সুযোগ আছে এবং বাংলাদেশ গঠনে অংশ নিন। অনেক ধন্যবাদ দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আমাদের। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।